Good afternoon, friends. How are you? কেমন আছো তোমরা? আমি দীপন কান্তি মাইতি বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপি ওয়ার্কস 15। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন সকল ভারতবাসীর কাছে, সেটা তোমরা সবাই জানো। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি 78 ইন্ডিপেন্ডেন্স ডে, 78তম স্বাধীনতা দিবস। তো এই 78তম স্বাধীনতা দিবসে তোমাদের কি প্ল্যান, তোমরা কি করছো সারাদিন? আজকে অবভিয়াসলি ফ্ল্যাগ উইল বি হোস্টেড, পতাকা উত্তোলন তো হবেই। তারপর ছোট্ট টিফিন দেওয়ার মাধ্যমে ছেলেমেয়েদের, ছোট ছেলেমেয়েদের ছোট টিফিনের ব্যবস্থা করা থাকবে নিশ্চয়ই। তারপরে তোমরা পতাকা নিয়ে হয়তো এদিক ওদিক ঘোরাফেরা করবে, এটাই তোমাদের প্ল্যান। আর আমার প্ল্যান, আমি আজকে পতাকা উত্তোলন করতে গিয়েছিলাম। একটা সামনে আমার একটা সমবায় সমিতি আছে, ওখানে আমি পতাকা উত্তোলন করতে গিয়েছিলাম। আমার আগের ভিডিওটা তোমরা যদি দেখো, আমি ভিডিওটা দিয়েছি, তোমরা ওখানে দেখতে পাবে। আমি ভিডিওটা দিয়েছি, ওখানে তোমরা দেখতে পাবে, পতাকা উত্তোলনটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যাই হোক, তো আজকের এই দিনটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ আমার কেরিয়ারের সাথে এটা অনেকটা কানেক্টেড। আমি যেমন WBCS এর প্রিপারেশন নিচ্ছি, তো কারেন্টলি আমি স্টাডি করছি ইন্ডিয়ান হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রি যত আমি স্টাডি করছি, তত ভারতবর্ষ সম্বন্ধে আমার নলেজ বাড়ছে। ভারতবর্ষ কিভাবে স্বাধীনতা অর্জন করলো, সেই জিনিসগুলো আমি কারেন্টলি পড়াশোনা করছি। তো আমি রিয়েলি ইন্সপায়ার্ড আজকের দিনটার জন্য। যত পড়ছি তত ইন্সপায়ার্ড হচ্ছি, এবং প্র্যাকটিক্যালে সেই দিনগুলো পরপর এগিয়ে আসছে। তো আমি রিসেন্ট যে জিনিসটা স্টাডি করেছিলাম ইন্ডিয়ান হিস্ট্রিতে, ঠিক যখন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে যখন ইন্ডিয়াতে আসছেন, ওই টাইম ফ্রেমটা আমি স্টাডি করেছিলাম। গান্ধীজি এসেছিলেন 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে। তারপর তিনি এসে 1919 সালে তিনি জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। জাতীয় কংগ্রেস তখন অলরেডি এস্টাবলিশড। তারপরে ধীরে ধীরে তার অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এগুলো তিনি করেছিলেন স্বাধীনতা অর্জনের জন্য। তো গান্ধীজির যে স্টাইল, গান্ধীজি যে নরমপন্থী হিসাবে যে সত্যাগ্রহ আন্দোলন তিনি করেছিলেন, আমার ওটা খুব ভালো লেগেছে। এটাই অ্যাকচুয়ালি আন্দোলনের পরিপন্থা হওয়া উচিত। গান্ধীজির আন্দোলনের যে স্টাইলটা, সত্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে আন্দোলন করা উচিত। অহিংসা পন্থা তিনি বেছে নিয়েছিলেন। কোনো রক্তক্ষয়ী সংগ্রাম হবে না, অহিংস উপায়ে ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করব। এই জন্য তিনি সত্যাগ্রহ আন্দোলন চালু করেছিলেন। শুধু অহিংস নয়, সত্যের প্রতি বিশ্বাস রেখে, এখানে স্পিরিচুয়াল ব্যাপারটা পুরো এসে যাচ্ছে, সেটারও প্রতি বিশ্বাস রেখে তিনি আন্দোলনটা করেছিলেন। আমার মতে তাঁর এই আন্দোলনটা একটা ধর্মীয় আন্দোলন বললেও বলাটা ভুল হবে না। তো তিনি যে কাজকর্মগুলো করেছিলেন সেগুলো খুবই ইন্সপায়ারিং। ওনার জন্যই আজ ভারত স্বাধীনতা লাভ করেছে। সত্যি ওনার হিস্ট্রিটা পড়ার পর আমি রিয়েলি ইন্সপায়ার্ড হয়েছি যে উইথাউট হিংসাত্মক উপায়ে, রক্তক্ষয়ী সংগ্রাম না করে কিভাবে স্বাধীনতা অর্জন করা যায়। তিনি দক্ষিণ আফ্রিকাতে তিনি সাকসেসফুল হয়েছিলেন। সেই স্টাইলটাই তিনি ভারতবর্ষে অ্যাপ্লাই করেছিলেন। গান্ধীজির কথা বলছি আমি। কিন্তু পরে চরমপন্থীরা এসে জাতীয় কংগ্রেসে নরমপন্থী চরমপন্থী ডিভাইড হয়ে গেল। তো এর কারণই হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করাই ছিল চরমপন্থীদের টার্গেট। গান্ধীজি লড়াই করেছিলেন ঠিকই, কিন্তু ব্রিটিশরা গান্ধীজিকে পাত্তা দিয়েছিল
কিন্তু পরে গান্ধীজিকেও ব্রিটিশরা পাত্তা দেয়নি। ব্রিটিশদের চরম অত্যাচার এতটাই বেড়ে গেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী, আপার ক্লাস মানুষের উপর, যার জন্য চরমপন্থীরা বাধ্য হলো হিংসাত্মক উপায়ে স্বাধীনতাটাকে অর্জন করার। ঠিক আছে, তো এইভাবে স্বাধীনতা ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে অর্জন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। এই হলো নরমপন্থীর দিকটা আমি বললাম, গান্ধীজির ব্যাপারটা। এবারে চরমপন্থীর দিকটা যদি আমি বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, তারপরে চরমপন্থী কে ছিলেন, আরও আপনার আমি নামটা এখন মনে করতে পারছি না, চরমপন্থী এরকম অনেকেই ছিলেন যারা হিংসাত্মক উপায়ে স্বাধীনতা অর্জন করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো আজ এটুকুই থাক, আমি বেশি কিছু বলবো না। যেভাবে ঘটনাগুলো ঘটছে চারপাশে, আমাদের স্বাধীনতার দিবসের আগে যে ঘটনাগুলো ঘটলো আমাদের ভারতবর্ষে, সেগুলো সত্যিই খুব দুঃখজনক। মানে আমি ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা ঘটবে। তো এই ঘটনাগুলো ঘটছে, অ্যাকচুয়ালি আমি বলবো এর পিছনে অনেক কিছু কারণ আছে। এই ঘটনাগুলো ঘটার পেছনে আমি যদি প্রবলেমটা একদম মানে মূল প্রবলেম থেকে যদি সলভ করতে চাই, আমি যদি জাড় থেকে প্রবলেমটা সলভ করতে চাই এগুলোর একমাত্র রাস্তা হচ্ছে বিবাহ সিস্টেমটাকে যদি আমরা ঠিক করি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আমরা অনেকটাই, এই প্রবলেমের হাত থেকে আমরা বেঁচে যাব, অনেকটাই বেঁচে যাব। 90% আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো যদি আমরা বিবাহ নীতিটাকে যদি আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করি আমাদের দেশে। এই বিবাহ নীতিটার কথা যদি বলি, তাহলে আমাকে একজন বড় মাপের স্পিরিচুয়াল লিডারের কথা আমাকে বলতে হবে, যার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সৎসঙ্গ আশ্রমের ফাউন্ডার। এবং তিনি যে বিবাহ নীতিটার কথা বলে গেছেন, সেটা সত্যি বিউটিফুল একটা সিস্টেম তিনি বলে গেছেন। আমার মতে এই তার বিবাহ নীতিটাকে যদি ভালো করে আমরা পড়াশোনা করি, যদি আমরা রিয়ালিটিতে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু দেশে ভালো মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথোপকথন হয়েছে এই ব্যাপারটা নিয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, যে আমি বলেছিলেন যে কিভাবে দেশকে বাঁচাবো। তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন যে দাসদা, ভালো মানুষের দরকার, দেশের ভার কার হাতে দিয়ে যাবেন, দেশের ভারটাকে হ্যান্ডেল করবে কে, তার জন্য ভালো মানুষের অভাব। তো ভালো মানুষ আগে তৈরি করুন, তবেই তো আপনি দেশকে স্বাধীন করতে পারবেন। এই ভালো মানুষ কিভাবে তৈরি হবে? তখন তিনি কম্প্যাটেবল ম্যারেজের কথা বলেছিলেন, যে একমাত্র ম্যারেজ সিস্টেমই পারে দেশে ভালো মানুষের সংখ্যা আনতে। তখন দাসদা বলেছিলেন যে তো অনেক সময় লেগে যাবে, ভালো বিবাহ দিতে হবে ছেলে মেয়েদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে। ভালো বিবাহ হওয়ার পর তাদের জেনারেশন আসবে, তাদের জেনারেশন দেশটাকে রক্ষা করবে। এটা অনেক টাইম কনজিউমিং প্রসেস। কিন্তু ঠাকুর বলেছিলেন কিছু করার নেই, এছাড়া অন্য কোনো রাস্তা নেই দেশকে বাঁচানোর। টাইম লাগবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে 5000 বছর পর, 10,000 বছর পর, 500 বছর পর, 200 বছর পর আমাদের দেশ সোনার দেশে পরিণত হতে পারে, যদি আমরা এখন থেকে বিবাহ নীতিটাকে যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের দেশে। তো আমি বলবো বুদ্ধিজীবীরা যারা আছেন বা এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবার, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিন্সিপালে যে বিবাহ নীতিটা বলে দেওয়া আছে, সেই বিবাহ নীতিটাগুলোকে যদি আমরা স্টাডি করি, সেগুলো স্টাডি করে যদি আমরা রিয়ালিটিতে অ্যাপ্লাই করি, যারা সৎসঙ্গী আছে তাদের কথা তো কিছু বলার নেই, সৎসঙ্গী যারা আছে তাদের বাড়িতে তো বিবাহ নীতি অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে, কারণ তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুরের আদর্শে তারা দীক্ষিত, তাদের বিবাহ নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা এখনও পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে আসেননি, যারা এখনও পর্যন্ত সৎসঙ্গী হননি, তাদেরকে আমি বলবো এই ঠাকুরের লেখা কয়েকটা বিবাহ নীতির উপর আমি বই বলেছিলাম, কয়েকটা বিবাহ নীতির উপর বই আছে,
শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীর লেখা বিবাহ ও প্রজনন প্রসঙ্গ, বাংলায় লেখা। এই বইটা যদি আপনারা পড়েন তাহলে খুব ডিটেলসে বুঝতে পারবেন যে বিবাহটা কতটা ইম্পর্ট্যান্ট, যার উপর বেশ করে আমাদের জেনারেশন কিভাবে আসবে তিনি সেগুলো খুব সুন্দর করে সায়েন্টিফিক্যালি বলে দিয়ে গেছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে রচিত বিবাহ ও প্রজনন প্রসঙ্গ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীর এই বইটা আপনারা পড়তে পারেন। তারপর আরেকটা খুব পুরনো বই আছে বিবাহ প্রসঙ্গ, শ্রী কুমার কৃষ্ণ ভট্টাচার্যের লেখা। এই বইটাতে আরও খুব ডিটেলসে খুব সুন্দর করে খুব স্টেপ বাই স্টেপ প্রসেসে বলে দেওয়া আছে যে বিবাহটা কিভাবে আমরা রিয়ালিটিতে অ্যাপ্লাই করব, যার উপর বেশ করে আমাদের জেনারেশন ভালো আসতে পারে। এই বিবাহ যদি ঠিক না হয় তাহলে কিন্তু দেশে কুসন্তানে ভরে যাবে, দেশে নোংরা ছেলে মেয়ের সংখ্যা বেড়ে যাবে এই বিবাহ যদি ঠিক না হয়। তাই বিবাহটাকে ঠিক করার জন্য আমি বলবো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বই দুটো পড়ুন, যে বইগুলোর কথা আমি বললাম একটু আগে। এই বইগুলো পড়ে একটু নিজেরা ভাবুন যে সত্যিই তো ভালো জেনারেশন আনতে গেলে ঠাকুরের এই বিবাহ নীতিটাকে আমাদেরকে রিয়ালিটিতে অ্যাপ্লাই করতেই হবে। ভালো বিবাহ হলে ভালো সন্তান আসবে, ভালো সন্তান আসলে তারা দেশটাকে বাঁচাতে পারবে। দেখতেই তো পাচ্ছেন দেশের নোংরামি কীরকম বেড়ে গেছে। এগুলোর হাত থেকে একমাত্র রাস্তাই হচ্ছে বিবাহ। বিবাহ না ঠিক হলে ভালো সন্তান পৃথিবীতে আসবে না পৃথিবীতে, ঠিক আছে? তো এই বিবাহ সম্বন্ধে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই একমাত্র তিনি খুব ডিটেলসে বলে গেছেন যে কিভাবে বিবাহটাকে ঠিক করা যায় আর ভালো সন্তান কি করে পৃথিবীতে আনা যায়। তাই আমি বলবো যারা আমাকে দেখছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ নীতিটা ভালো করে একটু বুঝুন, বুঝে ওটাকে নিজেদের ফ্যামিলিতে, নিজেদের রিলেটিভসের মধ্যে বা যত মানুষের সাথে আপনাদের আলাপ হবে তাদেরকে বলুন ঠাকুরের এই বিবাহ নীতিটার কথা। তারা যেন নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারে। আজকে আমি বেশি কিছু বলবো না, এই বিবাহ নীতিটার উপর জোর দেওয়ার জন্যই আমি আজকে এসেছিলাম। এই বিবাহ নীতিটা আপনারা একটু ভেবে দেখবেন যাতে সুবিবাহ হয়, বিধিমাফিক বিবাহ হয় এবং যার উপর বেশ করে ভালো সন্তান যেন পৃথিবীতে আসতে পারে। নয়তো দেশের জীবন টিকবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। বিবাহ যদি না ঠিক হয়, ভালো সন্তান যদি না পৃথিবীতে আসে, দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের ছেলেমেয়েরা যত উচ্ছৃঙ্খল হবে তত সেই দেশ পতনে যাবে। এর আগে হিস্ট্রিতে এক্সাম্পল আছে, ইউরোপের মতো দেশ একদিন ধ্বংস হয়ে গেছিল তাদের এই উচ্ছৃঙ্খলতার জন্য। এই উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের আর্য ভারতের দেশ, আমাদের দেশ ধর্মের দেশ, স্পিরিচুয়াল কান্ট্রি আমাদের দেশ। তো আমাদের স্পিরিচুয়াল পাতেই আমাদের শান্তি আসবে, স্পিরিচুয়াল পাথটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, আর এই বিবাহ নীতিটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আর আজকে স্বাধীনতা দিবস, ইন্ডিয়ান ফ্ল্যাগের যে রচয়িতা, ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ডিজাইনার পিনগালি ভেঙ্কায়া, তাকে ধন্যবাদ জানাই। আর আপনারা তো জানেন যে ভারতের সব ফ্ল্যাগে সব থেকে ওপরে গেরুয়া রং, সেটা সাহসের প্রতীক, সাদা রং ধর্মের প্রতীক, আর অশোক চক্রটা ওটা হচ্ছে ধর্মের চক্র, সাদা রং শান্তির প্রতীক, আর সবুজ রং ফার্টিলিটির প্রতীক। সো আজকে বেশি কিছু বলবো না, স্বাধীনতা দিবসটাকে ভালো করে উদযাপন করুন এবং কাল থেকে নিজেদেরকে চেঞ্জ করুন যে আমরা নতুন লাইফ শুরু করতে যাচ্ছি। নেক্সট স্বাধীনতা দিবস যেন আরও বিউটিফুল হয়, আরও খুব সুন্দর হয় এবং ভালো মানুষের সংখ্যা যেন পৃথিবীতে বেড়ে যায়। ওকে, সো থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ আনন্দ করার দিন, আনন্দ করুন। আর যারা রক্তক্ষয়ী সংগ্রামে জীবন দিয়েছেন তাদের প্রতি আমার আশ্বাস জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের জন্য একটু নীরবতা পালন করাটাও আমাদের দরকার আছে। সো থ্যাংক ইউ, টাটা।